স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটু আলোচনায় যুক্ত হব, তার আগে আমার দুজন অতিথিকে একটু যুক্ত করে নেই। নীলুফার চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য, তিনি আমার সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে, বিএনপি নেত্রী। এছাড়া অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন। রুহুল কবির রিজভীর যে মন্তব্য, পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়েছে জামায়াতে ইসলামী, কি মন্তব্য করবেন? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা আজকে দেখছেন সবাইকে। দেখুন, যে বক্তব্যটি বিএনপির সিনিয়র নেতা দিয়েছেন, এই বক্তব্যের ওনার ভিত্তিটা কোথায়? আমরা ইদানিং কালে খেয়াল করছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার অসংলগ্ন কথাবার্তা বলছেন। নিজেদের যদি কোনো রাজনীতি না থাকে পজিটিভ, তখনই অন্যদেরকে তারা ব্যস্ত থাকেন। এবং যে বক্তব্য উনি প্রমাণ করুক কোথায় মানে আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে বিএনপির প্রোগ্রামে এসে যারা বক্তব্য দেন তারা জয় বাংলা স্লোগান দেন, সারদলের প্রোগ্রামে এসে যারা বক্তব্য দেন তারা জয় বাংলা স্লোগান দেন। ওনাকে বলতে হবে সুনির্দিষ্টভাবে উনি কোন প্রেক্ষাপটে বলেছেন। রাজনীতিতে দায় চাপানো যায়, এই দায় চাপানো রাজনীতি এখন বিএনপির একটা ফ্যাশন হয়ে গিয়েছে। ওনারা যখন তখন আর কোনো পলিটিক্যাল এজেন্ডা ওনাদের নাই, ওনাদের জনগণ নিয়ে কোনো কর্মসূচি নাই। ওনারা বরাবরই জামাত নিয়ে লেগে আছেন। যে জামাতের সাথে বিএনপি দীর্ঘদিনের আমাদের জোট আমরা করেছি, একসাথে সরকার গঠন করা হয়েছে, এমন এমন বিষয় এখন ওনারা বক্তব্য নিয়ে আসছে, মনে হয় যে আমরা নতুন বাংলাদেশে এসেছি। আমরা খেয়াল করেছি, আমরা এটিকে আসলে নিন্দা আমরা জানানোর প্রয়োজন মনে করি না। কারণ একজন যদি পলিটিক্যাল নেতা তিনি তার জায়গা থেকে অদৃশ্যপূর্ণ বক্তব্য দেন এবং সিনিয়র নেতৃত্ব কোনো ভিত্তি ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, এটি আসলে আমরা কি প্রতিবাদ সেখানে জানাবো? আওয়ামী লীগ যখন নিষিদ্ধের দাবি উঠেছে, জামাত তখন মাঠে ছিল, তখন কিন্তু আমরা বিএনপিকে মাঠে পাইনি। ওনারা একই বক্তব্য দিয়েছেন, ওনার দল নিষিদ্ধ চান না। তো জামাত সেখানে মাঠে ছিল, মাঠে থেকে এবং যখন আওয়ামী লীগের ব্যাপারে গেজেট হয়েছে ওই সময় জামাত মাঠে ভূমিকা রেখেছে, তখন তো বিএনপিকে আমরা দেখিনি। বিগত 15 বছরে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন জামাত হয়েছে, জামাতের সিনিয়র নেতারা সেখানে ফাঁসির মঞ্চে গিয়েছেন। তো এত কিছু করার পরও জামাত আওয়ামী লীগকে আবার চাইবে, এটি বাংলাদেশের, উনি হয়তো মনে করতে পারেন, বাংলাদেশের কোনো মানুষ মনে করে না। কারণ এই ধরনের মানুষ এখন হাস্যরাশি উভয় হয়ে গেছেন। বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য মানুষ এখন হাসে রাস্তাঘাটে বসে বসে, কি বলতে চান সেগুলো? আমরা মনে করি বক্তব্য দায় চাপানো রাজনীতি, এর সাথে সত্যতার কোনো লেশমাত্র নাই। আমরা ওনাদেরকে বলবো আপনারা গঠনমূলক রাজনীতি করেন। জামাতের পিছনে লেগে থেকে রাজনীতি করতে গেলে আরো রাজনৈতিক আপনারা দেউলিয়াপন্ন হয়ে যাবেন। জি, নীলুফার আক্তার মনির একটু বক্তব্য শুনি। এই কাজ জামাত করতে পারে, জামাতের কোন দলে কোন পর্যায়ে নীলুফার চৌধুরী মনি পদন পেয়েছে কোনো প্রমাণ করে দেখাতে পারবেন না। নীলুফার চৌধুরী মনি, কোনো প্রমাণ দেখাতে পারবেন না আপনারা? দেখেন, একটা কথা বলি, উনি অনেকগুলো কথা বললো। সবচেয়ে দুঃখজনক কি জানেন? এই জামাতকে 17 বছর টেনেছে বিএনপি, একদম কষ্ট করে, মানে নীল হয়ে গিয়ে, বলেন না যে নীলকণ্ঠ মণিহার, সে নীলকণ্ঠ হয়ে কিন্তু এই জামাতকে টেনেছে পৃথিবীর সকল রাষ্ট্র থেকে। এবং বাংলাদেশের খোদ শত্রুরাও বলেছে জামাতকে ছাড়েন, আপনাদের সামনে সুদিন আসবে। কিন্তু বিএনপি, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো এই ধরনের চিন্তাই করতে পারে না যে একজন মানুষ দুষ না করলে তাকে সরাসরি বের করে দিবে। তো বরং তাদেরকে নিয়ে আমরা যতটা করেছি তাদের জন্য, আজকে আমার নিজেকে আমি বলি, ওনারা আমাকে যে ধরনের সাইবার বুলিং এর শিকার করছেন, আপনি যদি আমার ফেসবুকে যান, আমি একটা পোস্ট দেওয়ার সাথে সাথে যেভাবে ছেকে আসে এই 50,000 ফেক আইডির যে জামাতের শিবিরের মানুষগুলো যে বাজে কথা বলে, আমার মনে হয় না আমার এত বছরের রাজনীতিতে কেউ কোনোদিন আমাকে একটা বাজে কথা বলতে পারবে না। আমি নিজেই প্রমাণ। আমি সমস্ত বাংলাদেশের যারা যারা দেখছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি দেখেন জামাতের এই ফেক আইডি গুলো,
আমাকে কিভাবে কি বাজে কথাগুলো বলছে, আমি কিন্তু সেটাকে একদিকে ঠেলে ফেলে কিন্তু আমি বাংলাদেশের জন্য, এই দেশের রাজনীতির জন্য, এই দেশের মানুষের সচেতনতার জন্য আমি কিন্তু সবকিছু ফেলে আসছি। আমার তো এখন একটা বয়স হয়েছে। আমার যখন কম বয়স ছিল আওয়ামী লীগের 15.5 বছর, আমি আজকে বলি আওয়ামী লীগকে কিন্তু আমি কম কিছু বলি নাই, যা সত্য না, তাই বলেছি। ওনারা কি আওয়ামী লীগের সঙ্গে হাত আমাকে একটু জি সুযোগ দেন। সেইখানে তখনও কিন্তু আমি এই সাইবার বুলিং এর শিকার হইনি আজকে যতটা হয়েছি। আর ওনার কথা আমি সম্মানের সাথে বলছি, জয় বাংলা স্লোগানের কথা উনি বলেছেন। আপনার মনে পড়ে কিছুদিন আগে জামাত বিশাল একটা মিটিং করেছিল ঢাকায়, সেইখানে কিন্তু অনেকক্ষণ থেকে জয় বাংলা স্লোগান আমরা শুনেছি। বিভিন্ন আপনার সোশ্যাল মাধ্যম এবং মিডিয়া মাধ্যমেও কিন্তু আমরা এটা শুনেছি। তো এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি মাঠে যাবে না, এটার কারণ আছে। কারণ জামাতকে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেই দিনও বিএনপি জামাতের পক্ষে থেকেছে। কোনো কাউকে নিষিদ্ধ করা কোনো ফলাফল একদম ভালো হয় না, বরং তারা গুপ্ত রাজনীতির সুযোগ পায়। গুপ্ত রাজনীতির সুযোগের জন্য আজকে কিন্তু আওয়ামী লীগের এত জঙ্গি মিছিলগুলো হচ্ছে, যেটা আগে জামাতের হতো একটা সময়। কারণ আমরা সেই দিনও জামাতের পক্ষে ছিলাম, আজকেও আমরা বলি আমরা আবার আওয়ামী লীগ যেভাবে 2টা দল 3টা দলকে নিয়ে নির্বাচন করেছে, আমরা এরকম বিএনপি 2-3টা দল নিয়ে নির্বাচন করতে চায় না। বাংলাদেশের মানুষই বুঝিয়ে দিবে কাকে নিবে কাকে নিবে না। এই জন্য কে কি হয়েছে কে কি হয় না এইসব আমরা বলতে চাই না। আর সত্যতা বলতে কি, তাদের পক্ষে গেলেই শুধু সত্য, তাদের বিপক্ষে যাওয়া মানে ওই যে ভোট যদি দেই জামাতকে তাহলে ভোট পাবে আল্লাহ, বলছেন না ভোট দিবেন দাঁড়িপাল্লায় ভোট পাবে আল্লাহ। আমরা তো এই ধরনের কথা বলি না। আমরা রাজনীতিকে একটা সাইডে রাখি, আমরা ধর্মকে আরেকটা সাইডে রাখি। এটা হচ্ছে আমাদের ধর্ম, হচ্ছে হৃদয়ের ব্যাপার। সেই জায়গায় আমরা কিন্তু এই ধরনের কথা বলে মানুষকে আমরা মানে হিপনোটাইজ করি না। মাসুদ কামাল কি মন্তব্য করবেন একজন আরেক? জি, আমি একটু একটু মাসুদ কামাল ভাইয়ের মন্তব্য শুনি। যে না, এখানে যে জিনিসটা হয়েছে কি, যে 3টা মন্তব্য আমরা দেখলাম। একটা হলো রিজভী সাহেবের মন্তব্য, আরেকটা হলো আমাদের এখানে জামাত নেতা আতিকুর রহমান সাহেবের মন্তব্য, আরেকটা হলো নীলুফার চৌধুরী মনির বক্তব্য। তো নীলুফার চৌধুরী মনি যেটা বললেন যে ওনার 2টো পয়েন্ট এখানে। একটা পয়েন্ট হলো ওনারা দীর্ঘদিন জামাতকে টেনেছেন, নীলকণ্ঠ হয়েছেন, এটা সত্য কথা। কিন্তু জামাতকে ওনারা দীর্ঘদিন টেনেছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনি দীর্ঘদিন টেনেছেন তার মানে এই না যে জামাত আপনি কেন টেনেছেন। হয়তো জামাত তখন মানে অতটা শক্তিশালী ছিল না। এখন জামাত যদি এর মধ্যে শক্তি অর্জন করে তাহলে কি সে আপনাদের অনুগত হয়ে থাকবে? তা তো না। তারা তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। এবং আমি যতটুকু মনে করতে পারি, এই সরকার আসার আগেই মানে হাসিনা সরকারের আমলেই জামাত কিন্তু বলেছিলেন, জামাতের এই যে আমির উনি বলেছিলেন যে ওনাদের সঙ্গে কার্যত বিএনপির আর কোনো জোট নেই। তো ওনারা তো বেরিয়ে আসছেন জোট থেকে অনেক আগেই, এবং বিপদের সময় বেরিয়ে আসছেন, নিজেদের বিপদের সময় ওনারা বেরিয়ে আসছেন। কাজে এই দুটো আলাদা রাজনৈতিক দল হতেই পারে, ওই কৃতজ্ঞতা কতটুকু দেখাবার আমি যাই না। তবে এখন যে জিনিসটা হচ্ছে কি আমি বলি, বিএনপি এবং জামাত মূল যে আলোচনাগুলো হচ্ছে, এটা মূল ঘটনা হলো সামনে নির্বাচনকে কেন্দ্র করে। আর নীলুফার চৌধুরী মনির যে কথাটা বলছেন ওনাদের ব্যক্তিগত প্রসঙ্গটা, এটা কিন্তু একভাবে সত্য। এটা আমি নিজেও দেখেছি যে একটা গ্রুপ আছে, ওইটা জামাতের কিনা জামাত ক্রিয়েটেড কিনা বলতে পারবো না, বাট একটা বট বাহিনী আছে কিন্তু তারা কিছু একটা হলেই ঝাঁপায় পড়ে। তো এটা কাদের আমি বলতে পারবো না। জামাত কি স্বীকার করে এটা ওনাদের? স্বীকার না করে তাহলে তো আমি দায়টা জামাতের উপর কীভাবে চাপাবো? মানে সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে পক্ষে যায় কাদের পক্ষে? ওরা একটা বাহিনী আছে, এরা খালি মানুষকে ডিফেম করার চেষ্টা করে এবং অশ্লীল কথাবার্তা বলে এবং খুব দ্রুত একই কথা সবাই বলে, মানে ঝাঁক বেঁধে বলে। এটা কাদের আমি জানি না, বলতে পারবো না। এর শিকার আমিও বহুবার হয়েছি। এতে কিছু যায় আসে না, এগুলিকে ইগনোর করতে পারাটা সবচেয়ে ভালো। আপা যদি এটাকে ইগনোর করতে পারেন তাহলে উনি জীবনে অনেক শান্তি পাবেন আর কি। আর এদিকে আরেকটা কথা হলো যে আতিক সাহেব যেটা অস্বীকার করলেন, উনি অস্বীকার করবেন ঠিক আছে, উনি কিন্তু পয়েন্টই বলছেন যে আপনার হাতে প্রমাণ দেন, আপনি আমাকে একটা কোনো প্রমাণ তো। কিন্তু কিছু কিছু প্রমাণ কিন্তু আছে মার্কেটে। আছে কেমন? আমরা কিন্তু অনেকগুলি ভিডিও দেখেছি, ওখানে কিন্তু ওগুলি বলা হয়েছে যে আপনার এই মানে নিষ্পাপ যারা আছে আওয়ামী লীগের, তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটা দেখেছি। কিন্তু এখন আমি আমার পার্সোনাল মতামতটা বলি। যারা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগে ভোট দিত, এরা কি এবার ভোট দিবে না? দিবে তো। কই ভোট দিবে? তাদের নৌকা মার্কে তো নাই।
নৌকা মার্কেটে সরানোর সব ব্যবস্থা তো আপনারা করছেন, জামাতও করছে, বিএনপি সবাই সবাই মিলেমিশেই করছেন। তো নৌকাটা সরাই দিচ্ছেন, তো ওই লোকগুলি ভোট দিবে কোথায়? এখন তাদের ভোটের কি মূল্য নাই? আছে তো। হ্যাঁ। এই আতিক সাহেবের একটা ভোটের যে মূল্য, ওই নৌকা মার্কেট একটা সাপোর্টের ভোটের সমান মূল্য। এখন সেই ভোটটা বাজার মানে মার্কেটে যে মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি নেওয়ার চেষ্টা করে, আমি যাতে কোনো অন্যায় দেখি না। হ্যাঁ। এখন সেই চেষ্টাটা সবাই তার মতো করে করবে, জামাত তার মতো করে করবে, বিএনপি তার মতো করে করবে। এখন আমরা গত কিছুদিন দেখেছি, আমরা মানে শুরু থেকে এই সরকার আসার পর থেকে দেখেছি বিএনপি এই ভোটগুলো নেওয়ার চেষ্টা করেছে তো ভয় দেখাইয়া। এখন জামাত যদি ভয় না দেখাইয়া আর মাথায় হাত বুলাইয়া ভোটটা নিতে চায়, এতে আমি দোষটা কোথায় বুঝি না। বরঞ্চ এখন বিএনপি কিন্তু শিখুক, তার মানে বিএনপি হাত বুলাই নিয়ে অসুবিধা দেখি। তার মানে কি আওয়ামী লীগ মানে নিষিদ্ধ অবস্থায় থেকেও মানে রাজনীতিতে না থেকেও আসলে রাজনীতিতে আছে, ভালোভাবেই আছে। দেখেন আপনি 90 গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি তো জাতীয় পার্টি কিন্তু পাওয়ারফুল ছিল, এবং জাতীয় পার্টি কিন্তু মানে আপনার নিয়ামক শক্তি ছিল যে কে ক্ষমতা আসবে কে আসবে না। অথচ এই দলটাকে সবাই অপছন্দ করতো, তার সঙ্গে সম্পর্ক আছে এটাও কেউ বলতো না। কি কারণে? কারণ তাদের একটা ভোট ব্যাংক ছিল। এখন আওয়ামী লীগের মূল নেত্রী উনি পালিয়ে গেছেন, ওনার সঙ্গে আশেপাশে যারা ছিল তারাও পালিয়ে গেছেন, কোনো সন্দেহ নেই। এগুলি চোরটা ছিল, অনেক লুটপাট করে টাকা টুকে চলে গেছে। নেতারা না থাকলে তো তার মানে কি সমর্থক কর্মী, তার মানে কি আওয়ামী লীগের ভোট নাই? আওয়ামী লীগ তো কিছু ভোট পায় ভাই, আওয়ামী লীগ তো মানে কয়েক কোটি ভোট পায়, 1-1.5 কোটি ভোট তার পায় নিয়মিত। তার মানে এই মানে ভোটের একটা পাওয়ার, এই ভোটগুলি ভাই নেওয়ার জন্য নানা জনে নানা ভাবে চেষ্টা করবে। আওয়ামী লীগও করবে, বিএনপি জামাতও করবে, বিএনপি করবে। কে কতটা কার্যকর ভাবে করতে পারে এটাই হলো আগামী দিনে দেখার ব্যাপার। এই আলোচনাটাই একটু এগিয়ে নিতে চাই, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ৭১ জার্নালে ফিরে আসছি, কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকবেন আশা করি। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন যে পিআর আপনাদের অন্যতম প্রধান দাবি নির্বাচনের, কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এটা সুযোগ নেই, সংবিধান অনুযায়ী ভোট হবে, সেখানে পিআর পদ্ধতিতে ভোট করা সম্ভব নয়। কি বলবেন আপনারা, কি করবেন? আমি এই প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমাদের নীলু বাবা যে কথাটি বলেছেন যে উনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন এবং এটা উনি দায় দিচ্ছেন জামাত শিবিরের উপরে, আমরা এটা খুব স্পষ্ট ভাষায় বলি, জামাত শিবিরের জনশক্তির এরকম কোন সাইবার বুলিং এ আমরা সক্রিয় নই। এবং যে আইডি গুলোতে এগুলো দেওয়া হচ্ছে, আপনি আইডি গুলো যাচাই বাছাই করা হয়, দেখা যাবে যে ভিন্ন ফেক আইডি দিয়ে এগুলো জামাত শিবির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ওনারা যে কথাগুলো বলছেন ইদানিং কালে, দেখুন নীলুফা আপাই কিছুদিন আগে বলেছেন যে আবরারকে ছাত্র শিবির মেরেছে। এই যে যদি এই জাতীয় কথাবার্তা কোনো নেতা নেত্রী বলে থাকেন, তাকে তো জনগণ তাকে সেখানে সাইবার বুলিং এ ফেলে দিবে। আবার তিনি বলেছেন যে আমরা কোথায় বলেছি জামাতকে ভোট দিলে হলো জান্নাতে যাওয়া যাবে, এগুলো কোথায় বক্তব্য দিয়েছি আমরা? আবার দেখলাম গত একজন নেতা বলেছেন যে জামাত হলো বেইমানি করছে। এই যে ওনারা কথাগুলো বলে যাচ্ছেন, ভিত্তিহীন কথা, অসত্য কথা, এগুলোকে জনগণ প্রত্যাখ্যান করছে এবং জনগণের প্রতিবাদের ভাষা জনগণ অনলাইনে দিচ্ছে। আর সেটাকে ওনারা আমাদের উপর দায় চাপাচ্ছেন। আমরা স্পষ্ট বলি, যদি এমন কোনো আপনার কাছে প্রমাণ থেকে থাকে যে সাইবার বুলিং জামাত শিবির করেছে, আপনি আইনি পদক্ষেপ নিন, আইন পদক্ষেপ নিন, কিন্তু সেই পদক্ষেপ না নিয়ে জামাতের উপরে দায় চাপানোর যে সংস্কৃতি এখান থেকে আমাদের, আপনি তো বলেন যে এগুলো সব ফেক অ্যাকাউন্ট, আইনি পদক্ষেপ নিলে তো এদের খুঁজে পাওয়া যায় না। ইতিমধ্যে আমাদের দলীয় আমিরও বলেছেন, যে আমরা মন্দিরে যা বালু দিয়ে দিব আমরা। সুতরাং আমরা মনে করি আমাদের নানা ধরনের ব্যক্তিরা অনলাইনে আছেন, তারা বিভিন্ন নাম ব্যবহার করে তারা এগুলো করছেন। আমাদের জনশক্তিরা কোনোভাবেই এই ধরনের কাজের সাথে আমরা সম্পৃক্ত প্রমাণ দেখাতে পারি, মামলা করেন কোর্টে, আমরা সেখানে নিশ্চয়ই যখন নীলুফা চৌধুরী মনির কাছে আসবো সেই সময় এই প্রশ্নের জবাব তিনি দেবেন। আমার যে প্রশ্নটা ছিল সেটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন। দেখুন, জামাত ইসলামী এই দাবি তুলেছে, ইসলামী দলগুলোর ভিতরে এই দাবি নিয়ে তারা মাঠে ময়দানে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। জামাত এই দাবিটি দিয়েছে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে, এবং সেই লক্ষ্যে জামাত ইসলামী জনমত তৈরি করছে। ইতিমধ্যে নানা জনমত আসছে এবং জামাত ইসলামী, আমরা মনে করি একসময় যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সবাই ভিন্ন মন্তব্য করেছিল, বাংলাদেশের বাস্তবতায় আগামী দিনে পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই।
মানে আমরা বারবারই বলি, আপনি 35 থেকে 40% মানুষের ম্যান্ডেট পেয়ে 2/3 মেজরিটি পেয়ে আপনি পুরো দেশের নিয়ন্ত্রণ নেবেন এবং আপনি ফেস্টিভাল হবেন, এটি নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না বলেই জামাত ইসলামী পিআরের দাবিতে আমরা সোচ্চার। আমরা সরকারকে দাবি জানিয়েছি, জি। নির্বাচন কমিশন বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য দিয়েছেন ওনার মতো করে। আমরা নীলুফা যদি চৌধুরী বলি মনির কাছে একটু যাব, নির্বাচন কমিশনকে- নীলুফা চৌধুরী মনির কাছে যাব। আমার মানে এই বিষয়ে আসলে খুব বড় করে আলাপ করার সুযোগ নেই। নীলুফা চৌধুরী মনি, উনি আগের প্রশ্নের রেশ ধরে নীলুফা চৌধুরী মনি, জি। উনি যে কথাগুলো বলেছেন ওইটারও তেমন ভিত্তি নাই, কিন্তু আমার কথাগুলোর কিন্তু প্রমাণ আছে। আমার ফেসবুকের কথাই আমি বলছি, যেটা যে কোনো মানুষ আমার নাম দিয়ে সার্চ করলে আমার ফেসবুক, আমার ফ্যান পেজ পাবে, এবং কি ধরনের কথাগুলো আসছে এবং কারা করছে এটা কিন্তু এভরিবডি নোজ। এখানে কিন্তু আওয়ামী লীগ যে করছে না, আওয়ামী লীগ যে নিজেই দৌড়ের উপর আছে, আওয়ামী লীগ করছে না, এটা প্রমাণ যে আওয়ামী লীগ 15.5 বছর যে দুর্দান্ত প্রতাপ নিয়ে থেকেছে, তখনও তারা এইভাবে লিখে নাই। যেটা করেছে তারা আয়না ঘর বানিয়েছে, গুম করেছে, খুন করেছে, কিন্তু সাইবার বুলিংটা তারা জানে না। আমরা যেটুকু জানি যে কিন্তু উনি তো বলছেন যে এটা আসলে মান্থলি খরচ করা হয়, 50,000 সিম দেওয়া হয়েছে কোন একটা দলের, আমি কোনো নাম বলছি না এখানে, তারা এই ধরনের খরচ করছে। এবং এখানে বিএনপিও ভীষণ কাঁচা। বিএনপির ছাত্র দল, যুব দল এরা লিখতেই পারে না, কোনো কিছু লিখতে গেলেই মনে হয় তাদের হাত ভেঙে যাবে। তো এই জায়গাটায় তারা ফার্স্ট। কিন্তু আমার কথা হচ্ছে, কাউকে অপমান করে নিজে সম্মানিত হওয়া যায় না, এই কথাটা আমি তাদেরকে বলতে চাই। এই যে আমরা স্লোগান দেখলাম সারা বাংলাদেশের, সারা জীবনের একরকম স্লোগান, আর এই যে 5ই আগস্টের পরে যে স্লোগানগুলোর জন্ম দেওয়া হলো, এই যে বিএনপির একটা মার্ডারকে কেন্দ্র করে পুরান ঢাকায় যে ধরনের স্লোগান, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারা স্লোগানগুলো করলো, সেই স্লোগানটা কি এখান থেকেই বোঝা যায় যে রুচির কতটা দুর্ভিক্ষ বাংলাদেশে চলছে। এটার সাথে সাথে আমি এই কথাটা বলতে চাচ্ছি, যে কথাটা আমার ভাই বললেন, যে আমি তাদেরকে আমি আবরার আমি খুনি বলেছি বা কিছু বলেছি, আমি ওইভাবে বলিনি। আমি বলেছি আবরারকে যারা হত্যা করেছে, নর্মাল নিয়ম আপনি বুঝে, বিএনপির একজন নারী অ্যাডভোকেট সেই মামলা নিয়েছিল, সাথে সাথে বিএনপি তাকে বহিষ্কার করেছে, এবং তারপরে কি হয়েছে আমরা জানি না। কিন্তু আমরা যেটুকু খোঁজ নিয়ে জানা যায় যে শিশির মনির, সে কিন্তু ছাত্র শিবিরের এক সময় সেক্রেটারি ছিল, সেক্রেটারি জেনারেল। সে কিন্তু আবরার হত্যাকারীদের মামলা নিয়েছে, লড়েছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত, যদিও এখন বলছে এখন লড়বেন না, কিন্তু সে যা করার করেছেন। এটার পাশে আমি বলেছি, আমি শেষ করি, আপনি তারপরে বলেন, আমি শেষ করি, আমাকে একটু শেষ করার সুযোগ দেন। তারপরে আমি বলেছি যে আওয়ামী লীগ, ছাত্রলীগ যত খারাপ ছিল, যত খারাপ, তাদের কিন্তু হেলমেট পরার দরকার পড়ে না। হেলমেট তারা কারা পরবে? যারা গুপ্ত রাজনীতি করতো তারা। এখন যাদের নাম আমরা দেখি ছাত্রলীগের সাথে ছিল, এরকম তো অনেক অহরহ আছে যারা গুপ্ত রাজনীতি করেছে। সেটার হিসাবটা আমি বলেছি। এটা আমি যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়ায়, আদালতে দাঁড়ায় আমি এই কথাটাই বলবো। এতে যদি আমার 10 বছর 20 বছরের জেল হয় আমি মেনে নিব। আমার কথা হচ্ছে, আমি আইনত কথা বলেছি। আমি একটু আপনাকে থামাই, কারণ আমি আসলে আলোচনাটা একটু অন্যদিকে নিতে চেয়েছিলাম। মাসুদ কামাল, আমরা যদি আবার সেই জায়গায় আসি যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পিআরের সুযোগ নেই সংবিধান অনুযায়ী, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তো দাবি আছে পিআরের, এবং অনেক কেউ তো সংবিধান যে এখন নেই সেটাও মানতে চান না। মানে সেই জায়গায় আসলে কি দেখেন? দেখেন, প্রধান নির্বাচন কমিশনার যেটা বলছেন, ওখানে যদি আপনাকে বসাই দেওয়া হয়, আপনাকে এই কথাই বলতে হবে। যদি আতিক ভাইকেও বসাই দেওয়া হয় এখানে, উনিও এই কথাই বলবেন। কারণ প্রধান নির্বাচন কমিশনার তার যে আরপিও যেটা আছে, তার বাইরে একটা কথা বলতে পারবেন না ভাই। এটা হলো বাস্তবতা। এখন আরপিওতে তো আপনার নাই, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা তো নাই। পিআর পদ্ধতির নির্বাচনটা তো আমাদের কোথাও না কোথাও থাকতে হবে, সরকারকে মানতে। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, ওই জাতীয় ঐক্যমত্য কমিশন যদি সিদ্ধান্ত নেয় যে তারা পিআর পদ্ধতি চালু করবে বাংলাদেশে, সেটা যদি সরকার গ্রহণ করলে কি সরকারকে আইন করতে হবে। ওই অধ্যাদেশ দিয়ে করে না, যেমনি করে করেন, কিছুটা করতে হবে। কোন ফরম্যাটে করবেন আপনাদের ব্যাপার। তো এটা করলে তারপরে কিন্তু এটা আরপিও হবে, এবং সরকার বলবে এভাবে নির্বাচন করো, তখন ইলেকশন কমিশন ওইভাবে কাজ করবে। ওদের তো নিজের থেকে কোনো আইন ক্রিয়েট করার কোনো স্কোপ নাই। কারো দাবিতেও করার সময়, যেমন আপনার এনসিপি বলতেছে তারা শাপলা চায়, তারা শাপলা তারা দিবে কোথেকে? তাদের যে তালিকা আছে, প্রতীকের তালিকা, ওখানে তো শাপলা নাই।
তাদের তো তালিকার মধ্যে একটু ঢুকাতে হলেও সেখানে তো একটু লাগবে, তো ওটা নাই না, তো ওটা ওখানে। ঢুকালেও তো প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আরেকজন তো আগে চেয়ে বসে। আগে চেয়ে বসে আছে, ওটা তো হবে না রে ভাই, ওটা তো নাগরিককে আরো আগে চাইছে। তো যদি দিতে হয় তা আগে নাগরিককে দিতে হবে, বা তারপরে নাগরিক এদেরকে দিবে। অনাপত্তি জানাবে যে না ঠিক আছে আমি আর এগুলি চাই না। এগুলো তো এখন তাহলে বলবেন তারা এরা এগুলো করতেছে কেন? এরা কি বুঝে না? এরা বুঝে, আমাদের চেয়ে অনেক ভালো বুঝে। এখন তারা যেটা করতেছেন এর কারণটা আমি বলি। এর কারণটা হলো যেমন ধরা যাক পিয়ারের কথাই বলি আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে পিয়ারের পক্ষে, আবার বলে নিই আমি নিজে ব্যক্তিগতভাবে পিয়ারের পক্ষে। আমার হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা একটা মোর ডেমোক্রেটিক, এটা আমি পার্সোনালি মনে করি। এটা অনেক যুক্তি আছে, অনেক তর্ক আছে, অন্যদিন আপনি পারলে ডেকে আমি বলবো নি। কিন্তু আমার কথা হলো আমি আবার এটাও মনে করি এবারের যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনে পেয়ার পদ্ধতি করা সম্ভব না, এটা আমি মনে করি সম্ভব নয়। কারণ এটা করতে গেলে নানা বিতর্ক হবে, নানা কথাবার্তা হবে, এবং শেষ পর্যন্ত নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না। আমি যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনটা চাই, তাড়াতাড়ি চাই, যে কারণে আমি এইবারের পক্ষে না। কিন্তু জামাত যে কাজটা করতেছে, পিয়ারের দাবি নিয়ে রাস্তায় নামছে, কথা বলছে, ইলেকশন কমিশনে যাচ্ছে, আমি কিন্তু এটাকে আপত্তি করি না, এটা কিন্তু আমার কোনো আপত্তি নাই। মানে একটা জনসমর্থন তো তৈরি হচ্ছে, মানে ওনারা এই কাজটা বোঝাচ্ছে। করতেছে, এই কাজটা করার মাধ্যমে ওনারা কিন্তু পিয়ার যে শব্দটা এটাকে ওনারা জনগণের কাছে নিয়ে যাচ্ছে। জি, একটা পলিটিক্যাল পার্টির কাজই তো এটা। একটা পলিটিক্যাল পার্টি যে কাজটাই করবে, তারা তাদের যে দাবিটা, তাদের যে রাজনীতিটা, সেটা তারা জনগণের কাছে নিয়ে যাবে, জনগণকে এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করবে। এটা যে একটা পলিটিক্যাল পার্টি। তারপরে যদি জনগণ চায়, চাইলে সেটা সেই দিতে হিসেবে হবে। জামাত যেটা করতেছে ঠিকই আছে, আমার এটা কোনো আপত্তি নেই রে ভাই, তারা তো এটাই করবে। হ্যাঁ। এবং তারা কি এখনো কোথাও বলছে যে পিয়ার পদ্ধতি না দিলে আমি ইলেকশন করবো না? বলছে? কোথাও বলে নাই তো। না, তাহলে অসুবিধাটা কি? এটা তাদের একটা পলিটিক্যাল ইস্যু হিসেবে তারা পাবলিকের কাছে নিয়ে গেছে, নিয়ে নিতেই পারে। এবং এটা হয়তো তাহলে এখন যদি তারা নেয়, হয়তো আগামীতে 5 বছর পরে হয়তো এই পদ্ধতিতে নির্বাচন হইতেও পারে, পাবলিকই চাবে। হ্যাঁ। আমি আপনি যে প্রসঙ্গটা তুললেন যে শাপলা দেয়া না দেয়া, পাওয়া না পাওয়া, জি। আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূরকে যুক্ত করেছি। তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব। অ্যাডভোকেট হুমায়রা নূর, চাপে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন, সার্জিস আলম বলেছেন। কার চাপে? ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে ডাকার জন্য, এবং উপস্থিত সহ আলোচকদেরকেও ধন্যবাদ। দেখেন, এই যে নির্বাচন কমিশনারের বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে, এই নির্বাচন কমিশনারের নিয়োগটা হয়েছে কিন্তু শেখ হাসিনার স্বরচিত 2022 সালের নিয়োগ সংক্রান্ত আইন দিয়ে। সুতরাং এই নিয়োগ সংক্রান্ত যেই বিধিমালাগুলো আছে সেগুলো সংশোধন হওয়ার আগেই এই নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং সংস্কারের আগেই যে এই যে তোড়জোড়গুলো, সেগুলো কিন্তু খুবই কোশ্চেনেবল। তাদের যে ভূমিকাটা সেইটাই কোশ্চেনেবল। এইটার সাথে আমি যদি রিলেট করি, আমাদেরকে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেয়া বা না দেওয়ার বিষয়ে তাদের যেই অবস্টেকেলগুলো তারা মনে করছেন যে এগুলা দেয়া যাবে না, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তারা কোনো যুক্তিযুক্ত কোনো বক্তব্য দিতে পারছে না। না, তারা তো বলেছে নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল আপনাদের আগে, তারা 2 দফা চিঠি দিয়েছে, তা দেখা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে, তারা তাদেরকেও দেননি। এখন যদি শাপলা প্রতীক হিসেবে আসে তাহলে তো মানে নিয়ম অনুযায়ী তারা পায়, নাগরিক ঐক্য পায়। নিয়মটা কে লিখেছে? নাগরিক ঐক্যকে একটা প্রতীক দেওয়া হয়েছে এবং ওনারা সেটার এগেইনস্টে ওনারা আবার আবেদন করেছে। এখন আমি মনে করি না যে নাগরিক ঐক্য যদি জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়, সেই বিষয়ে নাগরিক ঐক্যর কাছেও যদি আপনি যদি জিজ্ঞেস করেন, ওনারাও খুব বেশি অবজেকশন দিবেন বলে আমার বিশ্বাস না। তো আপনারা ওনাদের দোহাই দিয়ে যদি একটা ন্যায্য দাবিকে অগ্রাহ্য করেন, তাহলে তো এটা হতে পারে না। আপনি প্রতীকটাকেই আপনি 150টা প্রতীক আপনি ঘোষণা করলেন, সেই প্রতীকটার মধ্যে শাপলা প্রতীকটা আপনি ঘোষণাই করলেন না। আগে তো ঘোষণা করবেন, তারপরে নাগরিক ঐক্য পাবে না জাতীয় নাগরিক পার্টি পাবে, সেটার আলোচনা। এই প্রতীকটা যে আইনগতভাবে একটা নির্বাচনী প্রতীক হিসেবে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, সেই জিনিসটাই তো আপনি অ্যাকনলেজ করছেন না। আমাদের দেখেন সংবিধানে বলা আছে যে বাংলাদেশের যে প্রতীকটা, সাংবিধানিক যে প্রতীকটা, সেখানে শাপলার দুপাশে আছে হচ্ছে ধানের শীষ এবং পাট পাতা, ওপরে আছে তারকা চিহ্ন। এই প্রত্যেকটা জিনিসই, এই 4টা এমব্লেমই কিন্তু জাতীয় প্রতীক, এবং 4টা এমব্লেমের 3টাই, যেটা হচ্ছে স্টার এবং ধানের শীষ,
এগুলো কিন্তু অন্য রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক। এছাড়াও আপনি যদি বলেন ফুল জাতীয় প্রতীক সেই হিসাবে দিতে পারে না কেন, কাঁঠাল তো জাতীয় ফল, কাঁঠাল তো একটি রাজনৈতিক দলের প্রতীক। আবার আবার আরেকটা বক্তব্য এসেছে জিজিএফ এর বিভিন্ন প্রতীকে শাপলা ব্যবহার করা হয় কেন, বিমান বাহিনীর বিভিন্ন প্রতীকেও তো ঈগল ব্যবহার করা হয়, তাহলে তো ঈগলও একটা রাজনৈতিক দলের প্রতীক। তো আপনার আসলে কোনো যুক্তিযুক্ত একটা গ্রহণযোগ্য যুক্তি না। আপনি মানুষকে বোঝানোর জন্য একটা যুক্তিযুক্ত যুক্তি যদি নির্বাচন কমিশনের কাছে থাকতো, এখন আবার যখন সেই প্রশ্নগুলো করা হচ্ছে তখন বলছে আমরা আসলে সিদ্ধান্ত বা এটার পিছনে কারণগুলা এভাবে বলতে পারবো না। এইটা তো হইতে পারে না। এই 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 বাংলাদেশে এখন এই পরিস্থিতিতে অন্তত আপনি অযৌক্তিকভাবে বা নির্দিষ্ট কারণ ছাড়া আপনি কাউকে কোনো অধিকার থেকে, কোনো দাবি থেকে বঞ্চিত করতে পারেন না। এখন ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলো চলছে সেই আলোচনার ক্ষেত্রেও দেখেন নারীদের বিষয়ে সিদ্ধান্ত নেয় কারা? পুরুষরা। আমরা একটা প্রোগ্রামে নীলুফার চৌধুরী মনি আপা আছেন এখানে উপস্থিত, আপাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপারা নিজেরাও কিন্তু খুশি না যে উনার দল বলেছে মাত্র 5% নারী প্রতিনিধিত্ব করবে প্রত্যেকটা দলের ইলেকশন থেকে। উনাদের দলে অনেক যোগ্য নারী আছেন যারা মিনিমাম 15 না 25% রিপ্রেজেন্ট করতে পারেন, কিন্তু আমরা চেয়েছি 15% অ্যাটলিস্ট রিপ্রেজেন্টেশন থাকুক, সেইটাও কিন্তু রাজি না। এই যে যৌক্তিক কারণগুলো কিন্তু নিজের দলের নারীদেরকে ইনক্লুড করেও সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না। আপনি যেই বিষয়ে নির্বাচন কমিশনের, এটা কিন্তু স্বতন্ত্রতা নিয়ে প্রশ্ন আসছে নির্বাচন কমিশনের, উনারা উনাদের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এগুলো কি কারো চাপে পড়ে নিচ্ছে কিনা এটা কিন্তু স্পষ্ট। কারণ একটা স্বতন্ত্র কমিশন যদি হয় না, তাহলে আপনারা বলছেন যে চাপে পড়ে নিচ্ছে, মানে কার চাপে পড়ে? এই কথাটা বলার মানে চাপে পড়ে নিচ্ছে কিনা না, আপনারা বলছেন যে স্বতন্ত্রভাবে কাজ করছে না। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলোর যে স্বতন্ত্রতা থাকা উচিত ছিল সেগুলো না থাকার কারণেই কিন্তু গত 3টা ইলেকশন প্রশ্নবিদ্ধ ছিল। মানে এটা কার চাপে, একটু সরাসরি বলা যায় কার চাপে? না, এটা আমি স্পষ্টভাবে না বললেও এটা আপনারা ভালোভাবে খোঁজ করেন। নির্দিষ্ট একটি দলের যেই দলের রেকমেন্ডেশন অনুযায়ী এই নির্বাচন কমিশনারের নিবন্ধন হয়েছে সেই দলেরই রেকমেন্ডেশন অনুযায়ী এই সমস্ত প্রতীকগুলোর বিষয় সিদ্ধান্ত থেকে শুরু করে এমনকি আমাদেরকে আজ পর্যন্ত, আজকে আপনার সাথে এসে কথা বলছি এইখানে, আজ পর্যন্ত আমরা কথা বলতে আসার সময় নানান জায়গায় আমাদেরকে শুনতে হয় তোমরা তো কোনো নিবন্ধিত দলই না, তোমাদের কথা বলার অধিকার মানে কি? সেটা কি জামায়াতে ইসলামী? না, এটা জামাতে ইসলামীর কথা আমি বলছি না। এছাড়া আরো বড় বড় রাজনৈতিক দল আছে যারা তাহলে জামায়াত ইসলামী না হলে তো বড় রাজনৈতিক দল বিএনপি সৃষ্টি করার জন্য নীলুফার চৌধুরী মনি, বাংলাদেশে 50-এর বেশি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, একটি নিষিদ্ধ হয়েছে, সুতরাং এখন বর্তমানে 50টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। আমি বলতে চাচ্ছি যে যারা যেখানে যতটুকু প্রভাব খাটাতে পারে তারা সেটা প্রভাবটা খাটাচ্ছে। বাংলাদেশে একটা মানুষ চায় একটা নতুন একটা ধারা উঠে আসুক, নতুন একটি রাজনৈতিক দল জায়গা করেনি, কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো সেটাকে ওয়েলকাম না করে আমাদের জন্য প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেটারই একটা প্রতিফলন হচ্ছে নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করে আমাদের এই প্রতীকটা না দেয়া, এবং সেটার পিছনে মিনিমাম কোনো যৌক্তিক রিজন নাই। আপনি একটা শব্দ বলছেন যে নাগরিক, মাসুদ ভাই বললেন যে নাগরিক ঐক্য চেয়েছিল, কিন্তু নাগরিক ঐক্য মান্না স্যারকে জিজ্ঞেস করেন, উনি নিজেও কিন্তু বলবেন না যে ঠিক আছে আমরা চেয়েছি, আমাদেরকে একটা প্রতীক দেওয়া হয়েছে, সেটার বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি, আমরা আবার করে একই প্রতীক চেয়েছি, কিন্তু এখন যদি জাতীয় নাগরিক পার্টিকে এই প্রতীক দেওয়া হয় এটা নিয়ে আমরা একটা কথা আমাকে বলবেন, আপনারা তো প্রত্যেকটা রাজনৈতিক দলে তো প্রতীকের জন্য 3টা অপশন দেওয়া হয়, আপনারা কি আর কোনো অপশন দেন নাই? না, আমরা তো অবশ্যই আমাদেরকে, আর আপনাকে অপশন তো দিতে হবে ওখানে যে তালিকায় যে প্রতীকগুলো আছে তার মধ্য থেকে, যে জিনিসটা তালিকায় নেই। দেখেন আপনি যে জিনিসটা প্রশ্ন করছেন সেই জিনিসটার সাথে অনেক কিছু এসে যায়। দেখেন নির্বাচন কমিশনের কিন্তু অলরেডি একটা সংস্কারের প্রস্তাব এসেছিল, সেই সংস্কারটা না হওয়ার আগেই কিন্তু রাজনৈতিক দল নিবন্ধনের জন্য একটা তোড়জোড় শুরু হয়ে গেল। যখন সেই সংস্কারের প্রস্তাবটাকে পর্যালোচনার কথা আসলো 2 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব পর্যালোচনাগুলো দিবে, ঠিক সেই সময় একটা সময় বেঁধে দেওয়া হলো যে ওই পর্যালোচনার রিপোর্টটা যাওয়ার আগেই আপনার এই নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটাও পুরনো সিস্টেমে। না, তাহলে আপনারা অ্যাপ্লাই করলেন কেন? সিস্টেমেও না, মানে তাহলে এই নির্বাচন, মানে যদি সেটাই হয় করার জন্য আমাদের সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, অ্যাডভোকেট হুমায়রা নূর করার জন্য আমাদেরকে রাজনীতি করতে, মানে যদি আপনি তাই মনে করেন যে সংস্কারের আগে তাড়াহুড়ো করে এরকম করা হয়েছে, তাহলে আপনারা অ্যাপ্লাই করলেন কেন? দেখেন আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন আমরা কথা বলতে গেলে আপনারা বলেছেন আপনারা না, তখন তো আপনারা কিন্তু এই দাবিটা তোলেননি, তখন তো এই দাবিটা তোলেননি। আমরা রাজনীতি, আমি প্রেক্ষাপটটা বলছি, আমরা রাজনীতি
দল হিসেবে কেন কাজ করতে আসলাম? আমরা তো একটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা একটি সংস্কার বিষয়ক একটা শক্তি হিসেবে কাজ করতে পারতাম, দেশকে পুনর্গঠনের শক্তি হিসেবে কাজ করতে পারতাম। আমরা রাজনীতি করতে আসার কারণটাই হচ্ছে আমাদের ভয়েসটা রাইটলি প্লেস হওয়া, এবং সেটার জন্যই আমাদেরকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে, এবং রাজনৈতিক দল গঠন করতে হলে সেটা নিবন্ধন লাগবে, এটাই নিয়ম। সেই অনুযায়ী যেহেতু সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনের সংস্কারের বিষয় দেরি হচ্ছে, পরিষ্কার হয়েছে। নীলুফার চৌধুরী মনি কি উনি অভিযোগ করছেন যে বিএনপির চাপে শাপলা প্রতীক পাননি ওনারা। দেখেন, এটা বোধহয় ঠিক না এটা বলা, কারণ নাগরিক ঐক্য মান্না ভাই এটা আগে জমা দিয়েছিল, মান্না ভাইকেই দেওয়া হয় নাই। মান্না ভাইকে দেওয়া হয় নাই, এটা জাতীয় প্রতীক হিসেবে দেওয়া হয় নাই। আর সাইডের যে ধানের শীষ, পাটখড়ি কিংবা স্টার, এগুলো কিন্তু সাইডের। আর শাপলাটা কিন্তু একদম জলজ্যান্ত, সবখানে সিলটার মধ্যে শাপলাটাকে যেভাবে দেখা যায় অন্যগুলোকে কিন্তু ওইভাবে দেখা যায় না। শাপলাটা মানেই জাতীয় একটা প্রতীক। সেই জায়গায় হয়তো বা আপনি যে কথাটা মাসুদ কামাল ভাই বললেন যে ওটা তো লিস্টের মধ্যেই নাই, তো লিস্টের মধ্যে, এবং আরো যেটা বললেন যে 3টা অপশন থাকে, তো তারা 3টা অপশন না দিয়ে একটা জিনিস, এবং শুধু তাই না, তারা এখন বলছেন যে শাপলা যদি না দেওয়া হয় তাদের প্রতীক, তাহলে ইলেকশনই করতে দেওয়া হবে না। তা আমরা যে আগে একটা সময় বলতাম যে এনসিপি হচ্ছে কিংস পার্টি, এটা তো তারা আমলে নিত না। আপনি না হলে, আমি প্লিজ আগে বলি হুমায়রা, কিংস পার্টি যদি না হয় এনসিপি, তাহলে এনসিপির এত খাতির যত্ন, এত কিছু বলার, হ্যাঁ ওরা আমাদের সন্তানের মতো, সব ঠিক আছে, কিন্তু সন্তান বলেই কি খালি একটা জিনিস চেয়ে বসে থাকবে জেদ করে? এটা তো হতে পারে না। যখন ওরা কাজ করবে আমাদের সঙ্গে, তখন ওরা সমসাময়িক আমাদের, কারণ ওরা একটা মূল দলে কাজ করছে। তো মূল দলে যখন কাজ করবে তখন কিন্তু আর স্যাক্রিফাইসের কোনো রাস্তা থাকে না, যে না ওরা আমাদের সন্তান। যখন যুদ্ধটা ছিল, যখন অভ্যুত্থানটা ছিল, তখন ওরা আমাদের সন্তান ছিল, কিন্তু যখন ওরা ফুল একটা কমিটি করে ফেলেছে, ওরা আমাদের সমান, তখন হোক সেটা ছোট দল না বড় দল না মধ্যম দল, সেটা নিয়ে কথা না। এখন তারা রেজিস্ট্রেশন এখনো পায় নাই, নিবন্ধন পায় না। আপনি জানেন যে যেটা হয় না বাংলাদেশের, সবাই যে নিবন্ধন করেছে 1-2 হাজার পাতা খরচ করেছে কিনা জানি না, এনসিপি একমাত্র দল যে ট্রাক ভরে তাদের নিবন্ধনের কাগজ নিয়ে যেতে হয়েছে, 9,000-এর উপরে তাদের পেজ ছিল, সেইখানে তারা তারপরেও নিবন্ধিত হয় নাই। এটা হচ্ছে তারা আইনের মধ্যে পড়ে নাই। সেটার জন্য যদি তারা কোনো দলকে যদি দোষারোপ করে, তাহলে আমি বলবো যে এটা তারা হুমজিক্যালি করছে, অথবা দায় চাপানোর জন্য করছে। একটা জিনিস হলো কি, এই যে এনসিপি এত দাবি, একটা বেসিক কোশ্চেন করি আমি, এনসিপি কি নিবন্ধন পাইছে? কেন না? তাহলে আপনি যখন নিবন্ধনই পান নাই ভাই, আপনার ছেলের এখনো জন্ম হয় নাই, আপনি বলতেছেন যে তাকে আমি সেন্ট জোসেফে ভর্তি করবো, ভর্তি কেন নিচ্ছে না? আগে জন্ম হোক, তারপর নাম টাম রাখেন, ওখানে প্রতিযোগিতায় অংশ নেক, তারপরে হয় কি এইভাবে। আমি এই কথাটা বলতেছি এই কারণে যে সাজিদ সালাম বলতেছে নির্বাচনী হতে দিবে না, সাজিদ সালাম বলতেছে নির্বাচনী হতে দিবে না, আবার বলতেছে, পাটোয়ারি বলতেছে তারা নাকি দেশ শাসন পাবে। যদি তারা এই না পায়, কোনো দল বাংলাদেশের ইতিহাসে পর্যন্ত যারা নাকি নিবন্ধনের জন্য আবেদন করছে, আবেদন করে গ্যারান্টি দিতে পারবে তারটা নিবন্ধন হবে, এই পার্টিতে অনেকবার পায় নাই। তাহলে এত ভরসা ওনারা কোথায় পাচ্ছেন? এত ভরসার উৎসটা কি? দেখেন, আমি বলি এই জিনিসগুলো না, এগুলি এত কিছু না। ঠিক আছে, ওনারা চাইতে পারেন, আপনার তো করতেই পারে, আমাকে এটা দিতে হবে, আমি চাই, এটা হইতেই পারে। এখন না দিলেই এটা বিএনপির আপনার এই ইলেকশন কমিশন, মানে আমি যেটা চাই সেটা না পাইলেই ওদের বিরুদ্ধে আপনার অন্য ধরনের অভিযোগ দিবেন, এটাই ভাবে এত সরলীকৃত সিদ্ধান্ত হওয়া উচিত। তবে এনসিপি যদি বলে যে ঠিক আছে এটা জাতীয় প্রতীক, ওইটাও জাতীয় প্রতীক, ওটা এই সমস্ত ইস্যুগুলি কিন্তু আনা উচিত না, তাহলে তো ঠিকই আছে, তো বক্তব্য পাট পাতার জাতীয় প্রতীক, স্টার জাতীয় প্রতীক, বাদ দিয়ে দেখ আবার এই যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা, হাইকোর্টের প্রতীক, ভাই কারো না কারো প্রতীক তো হবেই। এখন আমি মনে করি জাতীয় প্রতীক ইস্যুটা ইম্পর্টেন্ট না আমার কাছে, কিন্তু আমার কাছে কথা হলো যেহেতু এটা তালিকায় নাই, তালিকায় ঢুকান, তালিকায় সামহাও ঢুকান, কাঁঠালও তো জাতীয় ফল, তাই না? এটা হতেই পারে। তো আমার কথা হলো তালিকায় ঢুকান, আপনি আগে ঢুকানোর পর আপনি আগে নিবন্ধন পান, নিবন্ধন পেয়ে তারপরে আবদার করেন, আবদার করেন তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু হুমকি ধামকি যেটা, এটা নিয়ে ভাই আপত্তি। আপনি একটা
রাষ্ট্রীয় একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দিতে পারেন? আপনি কি বলছেন তাদেরকে না দিলে নির্বাচন হতে দেবে না তারা? এটা কিন্তু সালিস আলম বলছি। তো একটু বেশি হয়ে গেছে, মানে ওনার যে ওয়েট এখন তো ওনার দলের কি আছে আল্লাহ জানে, একমাত্র বিভিন্ন সময় তো জরিপ টরিপ দেখি এনসিপির যে ক্রমহ্রাসমান যে জনপ্রিয়তা, তার মধ্যে আবার পাটোয়ারি যদিও বলছে সে 150 পাবে, বিএনপি 50টা অথবা 100টা পাইতে পারে, তাহলে 250 হয়ে গেল, জামাত তো নাই তাহলে, তাই না? তো এখন কি হবে জানি না। তবে একটু জিজ্ঞেস করি তাহলে অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার একটু মন্তব্য আশা করি এই প্রসঙ্গে। আর আপনারা আসলে তাহলে কোথায়, যদি 150 পায়, বিএনপি বলছে এনসিপি ক্ষমতা যাবে, আবার জামাতের এক নেতা কিন্তু বলছে তারা ক্ষমতায় যাবে, বিএনপি বিরোধী দল, ওখানে আবার এনসিপি নাই। তো এটা হবে, এরকম চলতে থাকবে, এগুলো কিন্তু খারাপ না, আমার কাছে বলে হেলদি মনে হয়। মানে ভাই সবসময় সিরিয়াস থাকবেন, মাঝে মাঝে একটু হাস্যরস করার দরকার আছে জীবনে, এগুলো হোক না, অসুবিধাটা কি? আমার হাতে কোনো আপত্তি নাই। অ্যাডভোকেট আতিকুর রহমান, দেখুন সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে এবং প্রত্যেক দলই চায় নির্বাচনের মাঠে তিনি বিজয়ী হবেন। এখন এনসিপি ওনারা ওনাদের জায়গা থেকে বক্তব্য দিয়েছেন, সেটা ওনাদের বিশ্লেষণ ওনারাই প্রমাণ করবেন। আমরা মনে করি যিনি পলিটিক্স করেন, রাজনীতি করেন, তিনি তার ময়দানকে বিবেচনা করে তিনি সেখানে বক্তব্য দিয়ে থাকেন। বাংলাদেশের যে ইলেকশনটা আমরা আশা করি, যদি ইলেকশনটা স্বচ্ছ ইলেকশন হয়, আশা করি সেখানে জনমতের প্রতিফলন সেখানে হবে। তার আগে অনেকেই সরকার গঠন করবেন, নানা ধরনের কথাবার্তা আসবে। এটি প্রত্যেকটা দলের একটা কৌশল থাকে এবং তার মাঠে রাজনৈতিক কর্মীদের মনোভাবকে উজ্জীবিত করার জন্য এই বক্তব্যগুলো দেওয়া হয়ে থাকে। এটি সব বক্তব্যকে আমরা হিসেবে নিলে তো আমরা সেখানে সামনে করতে পারবো না। দ্বিতীয়ত এনসিপির আপনি যেটা বলেছেন যে তাদের প্রতীকের ব্যাপারে, এখন বাংলাদেশের নির্বাচন কমিশনে যখন যারাই যান, আমরা যেটা খেয়াল করেছি, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যখন থেকে লন্ডনে গিয়েছেন, লন্ডনের সেই বৈঠকের পর থেকে বাংলাদেশে রাজনীতিতে একটা ভারসাম্যহীনতা কাজ করছে এবং সরকারের সকল উইংগুলো আমরা পক্ষপাতমূলক আচরণ আমরা প্রত্যাশা করছি, যেটা বাস্তব আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্রে। সেখানেও বিভিন্ন দলের মতামতকে উপেক্ষা করে যেটা শোনা যাচ্ছে কোনো একটা দলের অফিস থেকে ড্রাফট করে নিয়ে এসে সেটাই তিনি পড়েছেন এবং বিভিন্ন দল যে তার মতামতগুলো দিয়েছেন তার পরিবর্তন করার জন্য সেগুলো কোনো সিদ্ধান্ত সেখানে নেওয়া হচ্ছে না। এবং দেখুন জুলাই সনদের ব্যাপারেও যেখানে 84টি বিষয় ঐক্যমত হয়েছে, 31টি দল ঐক্যমত কমিশনে অংশগ্রহণ করেছে, তার মধ্যে প্রায় 26টি দল তারা বলেছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য। আমরা খেয়াল করলাম একটি বড় দল তারা এটাকে বিরোধিতা করেছে। একদিকে 26টা নিবন্ধিত দল, আরেকদিকে হলো এক দল। সরকার যদি সেখানে এক দলকে প্রাধান্য দেয়, কিন্তু উল্টো দিকে এটাও তো আছে, মানে এটাও তো আছে যে আপনি ওই 26 দলের ওয়েট আর ওই একটা দলের ওয়েট, তার অতীত যদি বিশ্লেষণ করেন, সেই জায়গায় কি আসলে সবার একটা ভোট হবে কিনা? মাসুদ ভাই, একটা দল আর 26টা দলের প্রসঙ্গ এনেছেন আর কি। না, এখানে আছে কি জানেন, আপনি যেটা বলতেছেন যে দলের ওজন কোনটা বেশি, এক দলের যদি ভোট 26 দলের চেয়ে বেশি হয় এটা, কিন্তু এক দলের ভোট 26 দলের যদি বেশি হয়, আমি বুঝতেছি, সব বুঝতেছি, কিন্তু ইলেকশন কমিশনকে এটা ভাবতে পারবে? ইলেকশন কমিশনের কাছে কিন্তু 26 দলই সমান না, মানে উনি বলছেন যে ঐক্যমত্য কমিশনে সরকারের একই কথা। ঐক্যমত্য আপনি যখন আপনি এতগুলি দলকে ডাকবেন, তখন প্রত্যেক দলেরই ওখানে সমান। ভাই এটা এইটুকু বুঝতে হবে আপনাকে, এটা মানতে হবে, এটাই দুনিয়ার নিয়ম, কিন্তু এটাই নিয়ম যে এই দলের সংখ্যা বেশি, প্রমাণ করেন বেশি জন্য তো ইলেকশন। কিন্তু ভাই কথার দিক দিয়ে মানে লজিকের কথা, এটা সবার জন্য সমান। মানে আমি মনে করি একা মানুষ, কিন্তু আমার লজিকটা যদি ভালো হয় তাহলে উনি কিছু বলবেন, এনসিপি উনি কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, একটু অ্যাডভোকেট হুমায়রা নূর। আপা বলেছেন আমরা 9000 পৃষ্ঠায় প্রতিবেদন অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কারণ আমরা আরপিওর প্রত্যেকটা শর্ত পূরণ করার জন্য আমাদেরকে ডিটেইলড অ্যাপ্লিকেশন জমা দিতে হয়েছে এবং প্রাথমিকভাবে কিন্তু আমাদের নিবন্ধনের জন্য আমাদের যেই
ক্রাইটেরিয়া সেটা আমরা ফুলফিল করেছি বলে নির্বাচন কমিশন নিজেই জানিয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের যে অফিসগুলো থেকে শুরু করে আমাদের নির্বাচন কমিশনে যেই পেপারসগুলো জমা দেওয়া হয়েছে সেটার ভেরিফিকেশন চলছে, এবং আমরা অতি শীঘ্রই নির্বাচনের কমিশনের থেকে যে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি সেই বিষয়েও কিন্তু একটা বিবৃতি এসছে। সুতরাং যারা আমাদেরকে এখন এখানে বসে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, আমার মনে হয় যে না, এই যে এগুলো হচ্ছে মানে না না না, আমরা তো চেষ্টা করেছি আরপিওর প্রত্যেকটা শর্ত পূরণ করার। হুমায়রা তুচ্ছ-তাচ্ছিল্য হয় না, কথা পৃষ্ঠে কথা আসে না, ঠিক আছে, মানে এটা কি এতগুলো কাগজ জমা দেওয়ার পরেও কিন্তু ডিসকোয়ালিফাই। এটা কিন্তু আমরা কষ্ট করেছি, আমরা রাত জেগে কষ্ট আমি করে বলি নাই 9000 পৃষ্ঠা করতে অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু ডিসকোয়ালিফাই হয়েছে। আমি এটাই বলছি, শর্ত ফুলফিল করার জন্য। হ্যাঁ, তো মাঝে মাঝে মনে হয় যে আমরা আসলে সন্তান আপন হতে পারি নাই, সৎ সন্তান, সৎ ছেলে মেয়ে হয়ে গিয়েছি। অভ্যুত্থানের শক্তি যারা ছিলাম এরকম একটা অবস্থা, যে মনে করেন আমরা একটা জিনিস চেয়েছি, কেন শাপলা নিয়ে আমাদের এত তাগিদটা, এটার কারণ হচ্ছে মানুষ যখন জেনেছে শাপলা আমাদের প্রথম চয়েস, তখন মানুষ সেটা সাদরে গ্রহণ করেছে। এবং জুলাই যাত্রায় যখন আমরা গিয়েছি, মানুষ আমাদের সাথে দেখা করতে আসার সময় শাপলা নিয়ে আসতো, এবং এই জিনিসটা মানুষের মধ্যে একটা আবেগ হিসেবে এই প্রতীকটার সাথে নাগরিক পার্টির সাথে মানুষ একটা কানেকশন ক্রিয়েট করেছে। সো আমাদেরকে এটা এখন না দেয়া মানে মানুষের আশা আকাঙ্ক্ষাকে আপনারা অগ্রাহ্য করা, সবকিছু একটা আপনার জিনিসগুলা আপনি যৌক্তিক ব্যাখ্যা দিয়ে আমাদেরকে না দেন, সেইটা একটা কথা। অযৌক্তিক ব্যাখ্যা বা কোনো ব্যাখ্যা না দিয়ে আপনি আমাকে বঞ্চিত করা, এইটা আসলেই অন্যায়। তারপরে একটু আগে একটা জরিপের কথা বলছিলেন মাসুদ ভাই, আমি ওনাকে অনেক সম্মান করি, উনি অনেক জ্ঞানী মানুষ, কিন্তু এই একই জরিপ কিন্তু 2018 সালে শেখ হাসিনাও দিয়েছিল। তার কোনো আবার 2024 সালেও ইলেকশনের আগেও আমরা শেখ হাসিনার পক্ষে জরিপ দেখেছি যে 70% মানুষ নাকি আওয়ামী লীগকেই চায়, কিন্তু আবার এই মানুষগুলাই কিন্তু 24-এ রাস্তায় নেমে এসেছে এবং শেখ হাসিনা এতই ভয় পেতে হয়েছে, আমি হুমায়রার কথার সাথে একমত এইখানে, যে তাকে বাংলাদেশের ছেড়ে সে হেলিকপ্টারে পালাইতে হয়েছে। সুতরাং এই ধরনের জরিপগুলো আসলে কতটা সত্যতা আছে, এই জরিপের সত্যতা আমরা আসলে এটা সময়ই বলে দিবে, নির্বাচন আসলে কে কতটুকু। আবার এই যে ডাকসু ইলেকশনের আগেও আমরা জরিপ দেখেছি, বিভিন্ন জায়গায় কথা শুনেছি, কিন্তু ডাকসু ইলেকশনের নির্বাচনের রেজাল্ট কিন্তু আমরা আলাদা দেখেছি। হ্যাঁ, আমরা সেই রেজাল্ট থেকে আমরা শিখেছি, আমরা নিজেদের কর্মকাণ্ড কতটুকু অগ্রসর হলে বা কিভাবে গুছিয়ে করলে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের বিভিন্ন ইলেকশনে আগাতে পারবো, সেইটাও আমরা কনসিডার করছি এবং সেই হিসাবে আমরা নিজেদের কাজ করছি। এখন ধর্মকেশ্বরের কথা বলাকে আপনারা নেগেটিভলি দেখছেন, এটা না, আপনারা অনেক, আমরা তো বয়সে তরুণ, হয়তো আমাদের এক একজনের কথা বলার বা কথা বলার ডেলিভারিটা ডিফারেন্ট হয়, কিন্তু আমাদের যে কষ্টের জায়গাটা, আক্ষেপের জায়গাটা, এটা আপনারা কেউ অ্যাকনলেজ করেন না, বরং এটাকে সবসময় নেগেটিভলি তুলে ধরেন। আমি যেই জিনিসটা চেয়েছি সেই জিনিসটার ব্যাপারে আপনারা আমার 100টা যৌক্তিক ব্যাখ্যা আমি আপনার সামনে প্রেজেন্ট করেছি, বারবার আপনাকে দেখা করেছি, আপনাদের সাথে নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে। এটা একটা স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান। দেখেন 2008 সালে যে নির্বাচন কমিশনের বিধিমালা ছিল, সেইটার যে মানে যেই প্রস্তাবনা ছিল, নির্বাচন কমিশনের বিধিমালার যে পরিবর্তিত প্রস্তাবনা, সেখানে 150টা প্রতীক প্রস্তাব করা ছিল, যেটার মধ্যে কিন্তু শাপলা ছিল। কিন্তু এই শাপলা প্রতীকটা জোর করে বাদ দেওয়ার কারণটা কি? এটার কারণ যেই কারণটা বলছে যে এটা জাতীয় প্রতীক, সেইটাও কিন্তু যৌক্তিক ব্যাখ্যা না, কারণ একইভাবে জাতীয় অন্যান্য প্রতীক এবং জাতীয় ফলও কিন্তু নির্বাচন কমিশনের অন্যান্য প্রতীকগুলোর মধ্যে আছে। আপনি এই ব্যাখ্যাটা করেছেন, আমি আলোচনাটা আসলে আমি শেষ করতে চাই। আমার মনে হয় যে পরিষ্কার হয়েছে অনেক কিছুই আমাদের আজকে। অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আতিকুর রহমান এবং নীলোফার চৌধুরী মনি, আপনাদের তিনজনকেই ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ৭১ জার্নালে ফেরত আসবো। তখন অন্যান্য অনেক বিষয়ে আলোচনা আছে, আরও দুটি বিষয় বিশেষ করে বড় মোটা দাগে। তার মধ্যে একটি, আজকে বাংলাদেশ 11 রানে হেরে গেছে পাকিস্তানের কাছে। অনেকে আশা করেছিলেন ভালো খেলছিল বাংলাদেশ, এটাও একটু আলোচনা করতে চাই বিরতির পরে। ৭১ জার্নালে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা রাকসু নির্বাচন নিয়ে একটু আলাপ করতে চাই। রাকসু নির্বাচনে বেশ কয়েকটি বিষয় আমাদের একটু নজরে এসেছে, যেমন রাকসুতে নারী প্রার্থী অনেক কম, এবং হল সংসদে ৪২টি পদের মধ্যে যে নারীদের হল যেগুলো, সেখানে ৩৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। এই বিষয়গুলো, পরিস্থিতিটা আসলে কেন এরকম? আমরা একজন নারী প্রার্থী, এজিএস প্রার্থী, তিনি জাহিন বিশ্বাস এশা, ছাত্রদল সমর্থিত প্যানেলের তিনি এজিএস প্রার্থী। জাহিন বিশ্বাস এশা, আপনাকে ধন্যবাদ জার্নালে যুক্ত হওয়ার জন্য, আমন্ত্রণ জানাই। আপনি একটু আমাদের বলবেন যে নারী প্রার্থী আসলে কি কারণে এত কম? ভোটার অনেক বেশি, মানে ভোটার কিন্তু তুলনামূলক
বেশ ভালো রাজশাহীতে নারী ভোটার, সেই জায়গায় এই পরিস্থিতি কেন আসলে? আসলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 40% কিন্তু নারী শিক্ষার্থী, এবং সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের ভোটারদের মধ্যেও প্রায় 40%ই নারী ভোটার। জুলাই গণ অভ্যুত্থান সময়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের সর্বস্তরের নারীরাই কিন্তু পুরুষের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই গণ অভ্যুত্থানে অংশ নিই। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা যারা ধরেন যখন আমি রাজনৈতিক একটা ট্যাগ আমার আছে, আমি যখন সেই মতাদর্শ নিয়ে রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করে গিয়েছি সরাসরি, তখন আমাকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে। এবং এক্ষেত্রে যেই নারী আসলে এক পা এগোতে চেয়েছে, তাকে কিন্তু 10 পা পিছুতে হয়েছে সাইবার বুলিং এর ব্যাপারটা। এবং এই সাইবার বুলিং এর যে ব্যাপারটা, আমরা যারা তখন সরাসরি কাজ করছিলাম, আমাদের সাথে হচ্ছিল বারবার। রাকসুর যখন কথা আসলো, তখন আমরা অনেকবার প্রশাসন বরাবর জানিয়েছি। সিনেট ভবনে আমাদের অনেক মিটিং হয়েছে, সেখানেও আমাদের একটা সাইবার সেল সেটার ব্যাপারে জানিয়েছি। তখন আমাদের প্রশাসন থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে একটা সাইবার সেল গঠন করবে শক্তিশালী। এবং রাকসুর আগেও এই ব্যাপারে অনেকবার কথা বলার চেষ্টা করেছি আমরা, যারা নারীরা আসলে নারী নেতৃত্ব নিয়ে কাজ করতে চাচ্ছিলাম তারা। কিন্তু সেক্ষেত্রে প্রশাসন প্রায় নীরব ভূমিকা একটা পালন করে। এবং রাকসুতে এসেও যখন দেখা যায় যে প্রার্থিতা মাত্র ঘোষণা করছে, মনোনয়ন পত্র এখনো কেউ তোলেনি বা তুলেছে জমা দেয়নি, সেক্ষেত্রে যখন তারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে, তখনও তাদেরকে কিন্তু বিভিন্নভাবে অ্যাটাক করা হয়, সাইবার বুলিং করা হয়, সেখানে স্লাট শেমিং, বডি শেমিং, এই ধরনের কাজগুলো করা হয়। এবং সেক্ষেত্রে দেখা গেছে অনেকে মনোনয়নপত্র তুলেও জমা দেওয়ার সাহস পায়নি, কারণ আমরা সেখানে একা একা থাকি এবং একটা নিরাপত্তার ব্যাপার আমাদের আছে, কারণ আমরা জি, যদি রাত 10টার সময় সেখানে নিজের প্রয়োজনে মুভ করব। জি, এবং সেই মাসুদ ভাই, ক্ষেত্রটাই আসলে আমাদের যদি জন্য কোনো সবচেয়ে বড় প্রশ্ন বাধা না হয়ে থাকলে গিয়েছে। একটু মন্তব্য, এবং কারণ আমাদের এখানেও ক্যাম্পাসে যে সেই সাইবার নিরাপত্তার বুলিং। ব্যাপার, সেটাও একদমই নিশ্চিতকরণ করা যায়নি এই রাকসু কেন্দ্রিক একটা সময়েও, যার কারণে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী নেতৃত্ব অনেক রয়েছে যারা আসলে কাজ করার চেষ্টা করে, যাদের আসলে সেই গুণাবলী রয়েছে, কিন্তু এই সকল বাধা উপেক্ষা করে তারা রাকসুর মতো প্ল্যাটফর্মে আর অংশগ্রহণ করতে পারেনি। না, এখন আমার কথা হলো কি, নারী তো রাকসুর জন্য কোনো বিশেষ ব্যাপার না। ঢাকা ইউনিভার্সিটিতে একই জিনিস হয়েছে, ডাকসুতে তো নারী ভোটার কম ছিল, প্রার্থী কম ছিল, জাকসুতেও নারী প্রার্থী কম ছিল। তো এর জন্য আপনি মানে ওকে কেন গ্রিল করতেছেন? না, এই কারণে যে সেখানে হল সংসদে 42টার মধ্যে 39টাতে কোনো মানে তারা নেতৃত্বই দিতে চাইছে না নারীরা। আচ্ছা, এখন এটা হতেই পারে, এটা হয়তো সেই অনুকূল পরিবেশটা আমরা তৈরি করতে পারিনি। সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কেন আসলে। এখন বরঞ্চ ওনাকে আমি প্রশ্ন করতে চাই যে উনি যদি নির্বাচিত হন, তাহলে কি নারীদের জন্য সে অনুকূল পরিবেশ তৈরি করতে পারবেন কিনা, এবং পারার জন্য ওনার পরিকল্পনাটা কি? জি, এশা। জি, আসলে নারী নেতৃত্ব নিয়ে যেহেতু আমি কাজ করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে আমরা যারা প্রথম পদক্ষেপটা নিয়েছে যে আমরা রাকসুতে অংশগ্রহণ করব, আমি প্রথমত সেই সকল নারীকে সাধুবাদ জানাই যে তারা সেই সাহসটা নিয়েছে। এবং আমি আশা করি আমরা যখন এসব বাধা উপেক্ষা করে আমরা কাজগুলো করে যাব, তখন অনেক নারী উৎসাহিত হবে। এবং এই পর্যন্ত আমি যেমন আমাদের কিছুদিন আগেই রিক্সাওয়ালা, যারা রিক্সা চালক আছে আমাদের ক্যাম্পাসের মধ্যে, তাদের কর্তৃকে একটা নারী হেনস্থার ঘটনা ঘটে। এবং সেই মুহূর্তে আমাদের প্যানেল থেকে কিন্তু কিছু নারী, আমাদের পক্ষ থেকে আমরা যে ভিসি বরাবর একটা স্মারকলিপি দিই, এবং সেখানে আমরা নিশ্চিতকরণ করতে পারি যে রিক্সা চালক যারা আছে তাদেরকে যেন একটা নাম লিস্টেড করা হয়, যারা ক্যাম্পাসের মধ্যে চালাবে, নির্ধারিত একটা পোশাক দেওয়া হয়, যাতে এরকম কোনো ঘটনা ঘটলে আমরা যেন তাৎক্ষণিক সেটার একটা ব্যবস্থা নিতে পারি। এবং সাইবার সেল গঠনের জন্য আমরা বারবার যখন বলি, এখন একটা সাইবার কমিটি গঠন করা হয়েছে, কিন্তু নীতি প্রণয়ন করা হয়নি। এবং এসব ক্ষেত্রে আমাদের যেসব কমন রুমেরও কিন্তু একটা অভাব রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। এবং সেই সব ক্ষেত্র নিয়ে আমি চেষ্টা করব যে প্ল্যাটফর্মটাতে আমি যদি আসতে পারি এবং নিজে নারী হয়ে যদি সেই জায়গায় আসতে পারি, আমি চাইবো যে আরো নারী নেতৃত্ব গড়ে উঠুক আমাদের ক্যাম্পাসে। এবং সেই ল্যাকিংস এর জায়গাগুলো নিয়ে আমি অবশ্যই কাজ করার চেষ্টা করব। এবং দূর থেকে এখন আমরা যেভাবে আসলে বলতে পারছি, ছাত্র সংসদের জায়গায় যে আমরা প্রশাসনের সাহায্য নিয়ে, প্রশাসনকে দিয়ে কিন্তু সেই কাজগুলো আরো ভালোভাবে করাতে পারবো। জি, ভোট নিয়ে তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কোনো আশঙ্কা কি আপনার মনে আছে? আসলে ভোটের ঠিক আগ মুহূর্তেই আমাদের যেটা মীমাংসিত একটা বিষয় ছিল পোষ্য কোটা, সেটা বাতিল করা একটা ইস্যুকে কিন্তু টেনে আনা হয়। এবং তারপরেই কিন্তু এতখানি ধোঁয়াশা। আগে থেকে আমাদের 25 তারিখ যেটা, সেটা নিয়ে একটা সমস্যা ছিল যে বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বী কেউ
থাকছিলেন না, কিন্তু যখন এই ক্যাম্পাসে একটা ঝামেলা তৈরি হয়, অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হয়, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সেটাও কিন্তু নষ্ট হয়। তখন বেশিরভাগ বিশেষ করে মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় আমরা যখন হলে গিয়েছি সবাই ক্যাম্পাস ছাড়তে ব্যস্ত, এবং তারা রাকসুর থেকে তাদের বেশি যে নিজেদের নিরাপত্তা এবং তাদের পরিবার থেকেও এটা করা হচ্ছিল। এবং এই অবস্থায় আমরা কিন্তু দেখতে পাই যে আজ আমাদের সকল শিক্ষকরাই সেটা কর্মসূচি প্রত্যাহার করেছে, তাদের যে কর্মবিরতি, জি। কিন্তু এই স্থগিত, আপাতত স্থগিত, এবং একেবারে এটার সমাধানের মধ্যে পার্থক্য আছে। যদি এই অবস্থা বিরাজমান থাকে, আমরা শিক্ষার্থীরা যারা এতদিন খেটেছি, আমরা চেয়েছি একটা ছাত্র সংসদ আমরা পাই, আমাদের কিন্তু প্রাণের দাবি সেই রাকসু। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাহিন বিশ্বাস, এশা যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। দর্শক, এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি জার্নালে, সঙ্গেই থাকবেন আশা করি। দাদু হেল্প। না না, অনেক ভারী। এলো নতুন ফ্রেশ ক্রিসপি ওয়েফার, স্মার্টার বুদ্ধিতে ঠাসা ক্রিসপি জেনারেশনের বেস্ট সলিউশন পার্টনার। ক্রাঞ্চি ওয়েফার আর ইয়াম্মি ক্রিমের দারুণ ফিউশন। দেশের মাটিতে ফলানো খাঁটি ধানের ব্র্যান্ড থেকে সর্বাধুনিক প্রক্রিয়ায় পরিশোধন করে নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করি ফ্রেশ রাইস ব্র্যান অয়েল। এর গামা ও রাইজোনাল কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, আপনার হার্টের লাইফলাইন থাকে অটুট। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। জীবন অবাক না করলে কে করবে আর? এই পর্যায়ে যে খবরটি বলছিলাম বিরতির আগে, বাংলাদেশ দল পাকিস্তানের কাছে হেরে গেছে 11 রানে, এবং এই জয়টি পেলে আসলে বাংলাদেশ ফাইনালে খেলতে পারত। একটু মন্তব্য মানে জাভেদ ওমর বেলিম গোল্লাকে যুক্ত করে নেব, একই সঙ্গে মাসুদ কামাল ভাই আপনার একটু মন্তব্য আশা করছি। না, এটা আসলে আমরা তো দর্শক, আমরা তো খেলা বুঝি না, এবং পুরো খেলা দেখারও তো সুযোগ হয়নি। হ্যাঁ, না, তবু শুরু থেকে দেখছিলাম। হ্যাঁ, তো মানে আমরা তো অত বুঝি না খেলা, তাই না? আমরা তো আমাদের আগ্রহটা আছে, একটা ভালোবাসা আছে দেশের প্রতি, দলের প্রতি। তো যখন পাকিস্তান ব্যাট করছিল তখন আমরা একটা আশাবাদী হয়েছিলাম যে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। পরে যেতে সেটা হলো না আর কি। আমার কেন যেন মনে হয় কি জানেন, যে আমরা এখনো ওই জায়গাটাতে আছি, মানে ওই যে বড় একটা নাম, বড় একটা দল, হ্যাঁ, ওই যে নামের কাছে হেরে যাওয়া, যেটা আমার কেন যেন মনে হয় ওরকম কিছু হতে পারে। আমি শিওর না ভাই, আমি আসলে খেলা বুঝি না। এই খেলার যে এই সাইকোলজিটা কি, এটা যারা খেলোয়াড় আছে মনে হয় বুঝতে পারবে। একটু জিজ্ঞেস করি জাভেদ ওমর বেলিম, মানে ম্যাচটা তো জেতার মতোই ছিল, এবং ভারতের সঙ্গেও ম্যাচটা অনেকে আশা করেছিলেন জিততে পারতাম আমরা। এমনকি মাসুদ কামাল ভাই বিরতিতে বলছিলেন যে বাংলাদেশ দলটাকে গোছানো মনে হয়নি আজকে। মানে বিশেষজ্ঞের দৃষ্টিতে আসলে কি দেখেছি, কি বলবেন আপনি? যদি এক বাক্যে বলি, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ব্যাটিং আমার কাছে মনে হয়। আমি সবসময় বলি যে যখন আমরা ইন্ডিয়ার সাথে খেললাম, তখন আমি আগে একটা শোতে গিয়েছিলাম, বলেছিলাম যদি ইন্ডিয়া খারাপ ক্রিকেট খেলে আর আমাদেরকে ভালো খেলতে হবে তাহলে জয় পাওয়া সম্ভব। কিন্তু ওই জায়গায় আমরা ইন্ডিয়া খারাপ ক্রিকেট খেলেছে, কিন্তু আমরা কোনো জায়গায় ভালো ক্রিকেট খেলিনি, স্পেশালি ব্যাটিং এর কথা বলি। বাট ওটাকে কন্টিনিউ করে আজকে যে মানে খুবই দুঃখজনক, মানে মানার মতো না, আজকে যেভাবে পাকিস্তান আমাদের অপরচুনিটি করে দিয়েছে, স্পেশালি আমাদের বোলিং এ যেভাবে আমরা করেছি স্টার্টিং এ, তারপর ওরা একটা পার্টনারশিপ করেছে ফাইন, তারপরে 135 রান চেস করতে গিয়ে মনে হচ্ছে আমরা 250 রান চেস করছি। মানে অলদো ডট বল দেওয়া উচিত না, বক ডাউন দেওয়া উচিত না, বাট আপনি যদি শর্ট সিলেকশন দেখেন বা অ্যাপ্রোচ দেখেন, ইট ইজ মানে ভেরি ভেরি পুয়ার, বাচ্চাদের মতো। মানে নামার পর তো মানুষ 2-4টা বল দেখে, ইউ আর চেজিং পার ওভার 8 or 7 রান, এরকম রান, এমন না যে 20 করে লাগে প্রথম বল থেকে 6 মারতে হবে। তো ওইটা খুবই দুঃখজনক। ওই জায়গাটাই বাংলাদেশ তো গোছানো তো দূরের কথা, মানে আমি বলবো যে খুব দৃষ্টিকটু মনে হয়েছে এই ব্যাটিংটা। আপনি যদি এভাবে ব্যাটিং করেন তাহলে আপনি সবসময় ওই 2টা ম্যাচ জিতবেন, আর আপনি সবসময় হাই হতাশাই আপনার সিরিজ শেষ হয়ে যাবে বা কোনো এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে। জি, মানে এটা কি মাসুদ কামাল ভাই যেমন বলছিলেন যে মানে এটা
নামের কাছে হেরেছে, মানে পাকিস্তান অনেক বড় দল, অনেক দেখেন বড় আজকে কিন্তু নামের কাছে না, কেন পাকিস্তানও ভালো অবস্থান ছিল না। ইন্ডিয়ার কাছে আমি মানলাম কি বাংলাদেশ ব্যাটিং করছিল, কখনো চিন্তাই করে নাকি এই ম্যাচটা আমরা জিততে পারি, ব্যাটিং থেকে মনে হচ্ছিল। বাট আজকে তো পাকিস্তান না, পাকিস্তান খুব খারাপ সময় যাচ্ছে, আর আমাদের মোটামুটি মনদের ভালো যাচ্ছিল। এই এশিয়া কাপের কথা বলছি, আর এশিয়া কাপের আগেও ভালো ক্রিকেট খেলছিলাম। ওই জায়গায় যদি আপনি এইভাবে টপ লেভেলে আপনার নামের কাছে হেরে যান তো এর চেয়ে দুঃখজনক নাই। বাট পাকিস্তান তো একদম পুরোপুরি অফ ফর্মে, ওদের ব্যাটিং দেখেন, ওদের বোলিং দেখেন, সবকিছু। বাট আজকে পাকিস্তান কিছু খেলে নাই, আজকে আমরা তার জন্য খেলেছি, স্পেশালি যদি ব্যাটিং এর কথা তিনটা বলি। ক্যাচ মিস হয়েছে যেটা পাকিস্তানের, এটা আসলে অনেকে বলেন যে 100-র মধ্যেই আজকে পাকিস্তানকে অল আউট করে দেওয়া সম্ভব ছিল। যখন অপরচুনিটি আসবে, আপনি জানেন আমার ব্যাটিং এর স্ট্রেংথ অলওয়েজ স্ট্রাগলিং, দিস ইজ নট কনসিস্টেন্ট। যখন সুযোগ আসছিল 55 রানে 5 উইকেট ছিল, ওই জায়গায় 135 মানে পাকিস্তান ওখানে অন, মানে তাদের মানে সাহস পেয়েছে যে এই রানটা আমরা প্রোটেক্ট করতে পারবো। আজকে যদি 90 বা 110 আউট করতো, পাকিস্তান কোনো চিন্তাই করতো না এই ম্যাচটা আমরা জিততে পারি। যখনই 135 হলো, পাকিস্তান চিন্তা করলে এই ম্যাচটা জিতা সম্ভব। একটা ফাইটিং একটা স্কোর করে ফেলেছে, দিয়েছে ফলোড বাই আমরা তাদেরকে পুরোপুরি সুযোগ করে দিয়েছি। অনেক ধন্যবাদ জাভেদ ওমর বেলিম যুক্ত হবার জন্য জার্নালে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং একই সঙ্গে মাসুদ কামাল ভাই, থ্যাংক ইউ আমাদের সঙ্গে জার্নালে যুক্ত হবার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আগামীকাল একই সময় জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে থাকবেন আশা করি।